সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। জামায়াতের সাথে জোট নৈতিক বা আদর্শিক জায়গা থেকে নয়, বরং এটি একটি নির্বাচনী সমঝোতা। হাদি হত্যাকাণ্ডের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহত্তর ঐক্যের পথে নিয়ে গেছে এনসিপিকে। সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সিদ্ধান্তের কারণে যারা পদত্যাগ করেছেন সেটি একান্তই ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি। জামায়াত আমিরের ব্রিফিংয়ের পর বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতারা যোগ দেন। অন্যান্য দিনের তুলনায় এক কাতারে নেতা নেত্রীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতোই। তাদের সাথে নিয়ে জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তের কথা জানান নাহিদ, আর বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই জোটে গেছে এনসিপি। তবে বিশ্লেষক আসিফ শাহানের মতে জামায়াত এনসিপি জোটের আদর্শগত পার্থক্য নিয়ে এনসিপি কতটা চলতে পারবে সেটাই বড় প্রশ্ন। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। নির্বাচনটাকে ব্যবহার করে তাদের অর্গানাইজেশনটাকে তারা দাঁড়াবেন, তারা হারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেইটা না করে তারা এই রাস্তাটা গিয়েছেন। এবং এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, যেই দলটা তাদেরকে একটা বেটার ডিল অফার করেছে তারা সেই দলটার সাথেই গিয়ে যাচ্ছেন। অবশেষে জামায়াত সহ সমমনা ৮ দলের সাথে নির্বাচনী সমঝোতায় যুক্ত হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। রোববার বিকেলে প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন থেকে জোট গঠনে চূড়ান্ত সিদ্ধান্ত জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী আসন সমঝোতার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমও ১০ দলের এক থাকার ঘোষণা দেন তিনি। ব্রিফিংয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, আসন বণ্টনও প্রায় চূড়ান্ত। এই জোটকে দেশ গঠনের জোট আখ্যা দিয়ে ডাক্তার শফিক বলেন, আগামী নির্বাচন বা রাজনৈতিক লড়াই সহ সকল ক্ষেত্রে একসাথে থাকবে এই ১০ দল। আরও অনেক দল জোটে আগ্রহী হলেও আনুষ্ঠানিকভাবে আর নতুন কোনো দল নেয়ার সুযোগ থাকছে না বলেও জানান তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনী মাঠে সবার জন্য এখনও সমান সুযোগ তৈরি হয়নি বলেও অভিযোগ করেন জামায়াত আমির। ঘোষিত তারিখেই নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকারও করেন তিনি। আপনারা জানেন, এতদিন ধরে ৮টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও ২টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এইটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। নিজ কার্যালয়ে প্রথম অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এই কার্যালয়ে তারেক রহমানের এটিই প্রথমবারের মতো আসা, যার মধ্য দিয়ে নতুনভাবে শুরু হলো রাজনৈতিক পথ চলাও। অনানুষ্ঠানিকভাবে দলের স্থায়ী কমিটির বৈঠকও করেন তিনি, যেখান থেকে আগামী নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনকে সহযোগিতার সিদ্ধান্ত দেয় বিএনপি। আলোচনা হয় গণতান্ত্রিক উত্তরণ ও জনজীবনের নানান সংকট নিয়েও। এতদিন দূর থেকেই দলের নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে করেছেন সংগঠিত। দেশের মাটিতে তার অফিস করাকে ঘিরে উজ্জীবিত কর্মীরাও। নেতাকর্মীরা মনে করেন এর মধ্য দিয়ে তারেক রহমান ও বিএনপির নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেন তারেক রহমানের হাত ধরেই সারা দেশে বিএনপি কর্মীরা হবে আরও অনুপ্রাণিত ও গতিশীল। নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে এগুলো আলোচনা হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার হয়েছেন। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ফাইল অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশনও। রোববার সে ফাইল ইসিতে উত্থাপন করা হলে কমিশনাররা
তাতে সই করেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। এর ফলে ভোটার হিসেবে নিবন্ধিত হলেও তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানের নাম। এর আগে শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তারেক রহমান। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের একটি কক্ষে ছবি তোলা হয় তাদের। তারেক রহমান ও জাইমা রহমান ভোটার হয়েছেন ঢাকা 17 আসনের গুলশান এলাকার ডিএনসিসি 19 নম্বর ওয়ার্ড থেকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও দাখিল করা যাবে সোমবার পর্যন্ত। তাই রোববার শেষ মুহূর্তে মনোনয়নপত্র হাতে ছোটাছুটি বেড়েছে প্রার্থীদের। নির্বাচন কমিশনের তথ্য মতে রোববার বিকেল 5টা পর্যন্ত সারা দেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 3144 জন আর জমা দিয়েছেন 166 জন। 61টি দল ও স্বতন্ত্র প্রার্থীরা জমা দিয়েছেন মনোনয়নপত্র। নিয়ম মতো 14টি বিষয়ের কাগজপত্র জমা দিতে হবে। তাই শেষ মুহূর্তে ডিসি অফিস, নির্বাচন কমিশন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভিড় করছেন প্রার্থী ও সমর্থকরা। ঢাকার 20টি আসনের মধ্যে 13টি এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতায়। সকাল থেকে তাই মনোনয়ন ফর্ম হাতে ভিড় করতে থাকেন প্রার্থীরা। এদিন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে ঢাকা 17 আসন থেকে মনোনয়ন ফর্ম তোলেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব। এই আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। বিকেলে মনোনয়ন জমা দিয়ে তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা প্রকাশ করেন। জনগণ এবার কোনো দল দেখে ভোট দেবে না বলে বিশ্বাস তার। এদিন সকাল থেকেই বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিতে আসেন। সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশা ব্যক্ত করেন তারা। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়ন জমা দেন অনেকে। প্রভাব খাটিয়ে যেন অন্যবারের মতো এবারের ভোটকে কেউ কলুষিত করতে না পারে সেই দাবি জানান তারা। সব প্রক্রিয়া শেষে 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। এরপর প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। নতুন জেনারেশন এই অ্যান্ড্রয়েড যুগে তারা এই ব্যক্তি যিনি ভোটে দাঁড়াচ্ছে তাদের অতীত রেকর্ড, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের বর্তমান যোগ্যতা এবং সামনে দেশকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা দেখেই তারা ভোট দিবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার মহোদয় এবং তার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সারা দেশেই দিনভর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এ সময় নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়া আসনটিতে প্রার্থী হওয়ায় উচ্ছ্বসিত নির্বাচনী এলাকার মানুষ। কক্সবাজার 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। রংপুরের 6টি আসনে এ পর্যন্ত 61 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি, জাতীয় পার্টির প্রার্থী সহ মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন 5 জন। এছাড়া দেশের অন্যান্য আসনেও দিনভর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় শেষ হচ্ছে সোমবার। রোববার সারাদিনে দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন নানা দলের প্রার্থীরা। রবিবার বিকেলে নওগাঁ 5 আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম থলু এবং নওগাঁ 2 আসনে একই দলের প্রার্থী শামসুজ্জোহা খান মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীগণ মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব সহ অন্যরা। ঘন কুয়াশার কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আজ রাত থেকে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের সকল যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পরিস্থিতির উন্নতি হলে চালু হবে লঞ্চ চলাচল। এদিকে যেসব লঞ্চ ইতোমধ্যে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং পথে রয়েছে সেগুলো সহ অন্যান্য নৌযানকে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ 1976 অনুসরণ করে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘন কুয়াশার কারণে চাঁদপুর এবং দক্ষিণাঞ্চলে যে সমস্ত লঞ্চ যাতায়াত করে উভয়মুখী আর কি, এবং আঞ্চলিক ভাবেও যে সমস্ত লঞ্চ আন্তঃরুটে চলাচল করে তাদের জন্য যাত্রীবাহী লঞ্চের ক্ষেত্রে আমরা যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকের রাতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে ফের অবরোধ কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। রোববার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। বেলা 2টার পরে মঞ্চের নেতাকর্মীরা মোড় বন্ধ করে দেন। এর ফলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে আজ থেকে বিভাগীয় শহরগুলোতেও সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি। আন্দোলনকারীদের অভিযোগ, হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তারা বলেন, ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে কঠোর কর্মসূচি দেয়া হবে। শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। রোববার বিকেলে টঙ্গী কলেজ গেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এই সময় অন্তত 2 ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যায়। এদিকে দুপুরে গাজীপুরের চৌরাস্তা এলাকায় ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এ সময় শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুতই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এবার পুলিশও স্বীকার করল, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। রোববার সকালে ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এহসান মোহাম্মদ নজরুল ইসলাম। বলেন, আসামিদের পালাতে সহায়তাকারী 2 জনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ফয়সালকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে। ব্রিফিংয়ে পুলিশ জানায়, ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত। এই ঘটনায় 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আর উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত আলামত সহ ফয়সালের 3টি আইটি ফার্মের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের 218টি কোটি টাকার চেকের পাতা। হত্যার মোটিভ হিসেবে পুলিশের ধারণা, আধিপত্যবাদের বিরুদ্ধে কড়া অবস্থানে ছিলেন হাদি। এতে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত, তাই তাদের টার্গেটে পরিণত হন ওসমান হাদি। আগামী 10 দিনের মধ্যে এই মামলার চার্জশিট দাখিল করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী 2 জনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে। এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট ও বিচার দ্রুত করার আশ্বাসের পরও ইনকিলাব মঞ্চের কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন সরকার। এক্ষেত্রে বিচারের চেয়ে রাজনীতি প্রাধান্য পাচ্ছে কিনা এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। তবে উপদেষ্টা এই নিয়ে কথা বলেননি, শুধু বলেছেন এমন কাজ না করতে যাতে হাদি হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এ সময় তিনি সন্ত্রাসীদের বড় দলে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৈঠকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, ডেভিল হান্ট অপারেশন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। এই হত্যাকাণ্ডের তদন্ত ও দ্রুত বিচারের ক্ষেত্রে নানা পদক্ষেপ তুলে ধরা হয়। এরপরও ইনকিলাব মঞ্চের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখায় উদ্বেগ প্রকাশ করা হয়। ফ্যাসিস্ট দোসর, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা অনবরত তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে এবং হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এবার ভারতে চলমান মুসলিম ও খ্রিস্টান তথা সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে তীব্র নিন্দা ও উদ্বেগ জানালো বাংলাদেশ। এসব ঘটনা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারেরও দাবি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র মাহবুবুল আলম আরও জানান, বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করছে, এটি নষ্ট করতে প্রতিবেশী ভারত পরিকল্পিত মিথ্যাচার করছে বলেও দাবি তার। সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা ঘৃণাজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসাবে দেখি। আমরা প্রত্যাশা করি ভারতের
ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবেন। সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার বিকেল 4:30টার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকার বাহিরগোলা রোডে এই ঘটনা ঘটে। নিহত কিশোর আব্দুর রহমান স্থানীয় ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি সিএনজি চালিত অটোরিকশায় বসা ছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর থানার উপপরিদর্শক প্রণয় কুমার জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদারীপুরের কালকিনিতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে উপজেলার চরঠ্যাঙ্গামারা এলাকায় এই ঘটনা ঘটে। আহত হন জুয়েল খান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল দীর্ঘদিন ধরে কালকিনির চরঠ্যাঙ্গামারা এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে কাঠের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিকেলে জুয়েল দোকানে এলে ওই এলাকার বাবুল ব্যাপারীর নেতৃত্বে কয়েকজন যুবক তার কাছে 20,000 টাকা চাঁদা দাবি করেন। জুয়েল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাবুল ও তার লোকজন। এক পর্যায়ে জুয়েলকে তারা জোরপূর্বক দোকান থেকে বের করে পাশের গরুর হাটে নিয়ে যায়। পরে তাকে লাঠি সোঁটা দিয়ে বেদম মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ ভুক্তভোগীর। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং 2025-26-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বিএনসিসি একাডেমি মাঠে বর্ণাঢ্য এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শ্রদ্ধার সাথে স্মরণ করেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেট সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের। বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো জাতীয় সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গড়তে হলে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে হবে। আমি তোমাদের সবাইকে মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে সতর্ক করছি। দক্ষিণ পূর্ব চট্টগ্রাম সীমান্তে চলতি বছরে পরিচালিত অভিযানে 29 জন আসামি সহ 28 কোটি 30 লাখ টাকারও বেশি মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বিজিবি। রবিবার রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন 41 বিজিবি সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি। তিনি জানান, চলতি বছরে প্রায় 59 লাখ টাকার মাদক এবং 27 কোটি 71 লাখ টাকার অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি জানান, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সংগঠনের জন্য বিজিবির প্রতিটি সদস্য তার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। ধর্ষণ, হত্যা ও নিপীড়নের মতো সহিংস ঘটনার কারণে শিশুদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। জাতীয় স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে পরিচালিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। রাজধানীর সিরদাপ মিলনায়তনে শিশু অধিকার পরিস্থিতি 2025 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, MGF ও স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক স্ক্যান বাংলাদেশের সহায়তায় সচেতন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন সংস্থার সাধারণ সম্পাদক শাকিলা পারভিন। এতে সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম। প্রতিবেদনে বলা হয়েছে, পত্রিকায় প্রকাশিত 1867টি নেতিবাচক সংবাদের মধ্যে 62.66% অর্থাৎ 1170টি সংবাদ শিশু ধর্ষণ ও হত্যার সঙ্গে সম্পর্কিত। এটি যৌন ও জীবনের নিরাপত্তার জন্য চরম ঝুঁকি নির্দেশ করে এবং শিশুদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধের ভয়াবহতা তুলে ধরে। স্টেশনারি ব্র্যান্ড, ডেলি ও SAI এর যৌথ উদ্যোগে আয়োজিত হল বিয়ন্ড দ্য অর্ডিনারি, বিয়ন্ড দ্য বাউন্ডারি থিমে লঞ্চিং প্রোগ্রাম। ঢাকা শেরাটন হোটেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়িক অংশীদাররা। এই উদ্যোগে ডেলি স্টেশনারি পণ্য SAI এর মাধ্যমে দেশের বাজারে আরও সহজলভ্য হবে বলে আশা আয়োজকদের। বক্তারা জানান, এই অংশীদারিত্ব স্টেশনারি ব্যবহারের নতুন মাত্রা যোগ করবে। মানসম্মত উদ্ভাবনী স্টেশনারি পণ্যের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাবে বলে আশা তাদের। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।